আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। আচ্ছা, আপনি কি জানেন আমাদের দেশের চলচ্চিত্রের ইতিহাসে এমন একটা গান আছে যা তৈরি হয়েছিল কোনো বাণিজ্যিক চিন্তা থেকে নয়, বরং দুজন খাঁটি মানুষের নিখাদ ভালোবাসার জেদ থেকে? একটা গান যার পেছনে জড়িয়ে আছে ঢালিউডের এক প্রয়াত মহানায়কের আকুলতা আর এক নগর বাউলের রাজকীয় আত্মসম্মান। হ্যাঁ, আমরা কথা বলছি মনের সাথে যুদ্ধ সিনেমার সেই কালজয়ী গান আসবার কালে আসলাম একা নিয়ে। কিন্তু এই গানটার জন্ম কি এত সহজ ছিল? কেন শুরুতে বাংলা সিনেমায় গাইতেই চাননি রকস্টার জেমস? আর কিভাবে নায়ক মান্না সেই জেদ ভাঙিয়ে সৃষ্টি করেছিলেন এক ইতিহাস? আজ শোনাবো সেই অবিশ্বাস্য আবেগের গল্প। 90 বা 2000-এর দশকের শুরুর দিকের কথা। জেমস তখন বাংলা ব্যান্ডের একচ্ছত্র সম্রাট, কোটি তরুণের জানের জান। ঠিক সেই সময়ে চলচ্চিত্রে প্লেব্যাক করার কোনো ইচ্ছাই জেমসের ছিল না। কেন জানেন? কারণ তারও আগে জেমসের চরম জনপ্রিয় কিছু গান তার অনুমতি না নিয়েই অনেকটা জোর করেই কিছু সিনেমায় ব্যবহার করেছিলেন প্রযোজকরা। এই নোংরা বাণিজ্যিক মানসিকতা মেনে নিতে পারেননি আমাদের গুরু। চরম অভিমান আর ক্ষোভে তিনি সিদ্ধান্ত নেন কখনোই আর চলচ্চিত্রের জন্য কোনো গান রেকর্ড করবেন না। রূপালী পর্দার জগৎ থেকে নিজেকে একরকম গুটিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। নির্মাতা আর গীতিকার কবির বকুল তখন মনের সাথে যুদ্ধ সিনেমার একটি বিশেষ গানের জন্য হন্যে হয়ে খুঁজছেন এক জাদুকরী কণ্ঠ। কবির বকুল নায়ক মান্নাকে গিয়ে বললেন, ভাই, এই গানটা জেমস ভাইকে ছাড়া আর কাউকে দিয়ে সম্ভব না। কিন্তু তিনি তো সিনেমায় গাইবেন না। মান্না ছিলেন খ্যাপাটে ও জেদি মানুষ, কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি গুণীর কদর করতে জানতেন। মান্না বুক ঠুকে বললেন, জেমস গাইবে না মানে? আমি নিজে যাব জেমসের কাছে। এরপর মান্না আর কবির বকুল সরাসরি হাজির হলেন জেমসের দরবারে। অনুরোধ করলেন গানটি গাওয়ার জন্য। জেমস শুরুতে ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু মান্নার চোখের ভেতরের আকুতি আর সিনেমা নিয়ে তার প্যাশন দেখে জেমস সরাসরি না করতে পারলেন না। তিনি ভাবলেন এমন একটা শর্ত দেওয়া যাক যা শুনে মান্না নিজেই পিছিয়ে যাবেন। জেমস গম্ভীর গলায় দুটো শর্ত দিলেন। প্রথম শর্ত, লিরিক্স হতে হবে একদম বুক চিরে আসা অসাধারণ কিছু। আর দ্বিতীয় শর্ত, পারিশ্রমিক দিতে হবে নগদ 3 লক্ষ টাকা। মনে রাখবেন, এটা আজ থেকে প্রায় 2 দশক আগের কথা, যখন 3 লক্ষ টাকা ছিল সিনেমার প্লেব্যাকের ইতিহাসে এক আকাশ ছোঁয়া অকল্পনীয় অঙ্ক। জেমস ভেবেছিলেন এত টাকা শুনে মান্না আর এগোবেন না, কিন্তু মান্না তো সাধারণ কেউ ছিলেন না। তিনি জেমসের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনার 2 শর্তই মঞ্জুর। পুরো টিমের অক্লান্ত পরিশ্রমে কবির বকুলের কলম থেকে বেরিয়ে এলো অসামান্য কিছু লাইন। আসবার কালে আসলাম একা, যাবার কালে যাব একা। জেমস স্টুডিওতে দাঁড়িয়ে গিটার হাতে নিজের পুরো আত্মা ঢেলে দিলেন গানে। গান রেকর্ডিং শেষ, জেমসের হাতে তুলে দেওয়া হলো সেই 3 লক্ষ টাকার চেক। আর ঠিক তখনই ঘটল সেই ম্যাজিক, যা কেবল খাঁটি রাজাদের পক্ষেই সম্ভব। চেকটা হাতে নিয়ে জেমস কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মান্নার দিকে তাকিয়ে মৃদু হেসে চেকটা তার হাতেই ফেরত দিয়ে বললেন, টাকাটা রাখো মান্না। তোমার সিনেমা বানানোর প্রতি যে ভালোবাসা, যে আকুলতা আমি দেখেছি, তার সামনে এই কাগজের টুকরোর কোনো মূল্য নেই। এই গানটা আমি কোনো টাকার জন্য গাইনি, গেয়েছি তোমার জন্য। একজন সুপারস্টার আরেকজন সুপারস্টারকে এভাবে সম্মান জানাচ্ছেন, মান্না বাকরুদ্ধ হয়ে গেলেন। আবেগে আপ্লুত মান্না ভাবলেন, জেমস যদি এত বড় ত্যাগ করতে পারেন, তবে আমি মান্না কেন পিছিয়ে থাকব? জেমসের এই ভালোবাসার ঋণ শোধ করতে মান্না নিজের সিনেমায় এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন। তিনি গানটিতে জেমসের নিজের একটা উপস্থিতি বা ক্যামিও দৃশ্য রাখার ব্যবস্থা করলেন। জেমসকে রূপালী পর্দায় জ্যান্ত পারফর্ম করতে দেখা গেল, যা বাংলা সিনেমার ইতিহাসে এর আগে কোনো প্লেব্যাক সিঙ্গারের ক্ষেত্রে ঘটেনি। আজ নায়ক মান্না আমাদের মাঝে নেই, তিনি ওপারে চলে গেছেন একাই, কিন্তু রেখে গেছেন 2 কিংবদন্তির এই অমর উপাখ্যান। জেমসের সেই রাজকীয়তা আর মান্নার সেই গুণগ্রাহী মন আজও আমাদের মনে করিয়ে দেয়, শিল্পের কোনো দাম হয় না, ভালোবাসার কোনো বিকল্প হয় না। আজ যখনই রেডিওতে বা ইউটিউবে এই গানটা বাজে, আসবার কালে আসলাম একা, তখন কেবল একটা গান বাজে না, পর্দার আড়ালে লুকিয়ে থাকা 2 রাজপুত্রের এক মহাকাব্যিক বন্ধুত্বের গল্প বেজে ওঠে। কিংবদন্তি মান্না এবং আমাদের গুরু জেমসের এই অবিশ্বাস্য গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। আর
দুই রাজপুত্রের এই আবেগের গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন।